And I'm feeling good. I'm feeling good. দুপুরটা ঘুমিয়ে কাটলো জাঙ্কুকের। বিকেলের আগেই পাহাড়ে এসে বাচ্চাদের জাতীয় সঙ্গীতের পরের লাইনটা শেখালো। হঠাৎ করেই দুইটা খরগোশের ছানা লাফিয়ে লাফিয়ে পাহাড়ে উঠে এলো। বাচ্চারা সহ জাঙ্কুক অবাক হলো, খরগোশ এলো কোথা থেকে। জাঙ্কুক এগিয়ে যেতেই একটি ছানা লাফিয়ে জাঙ্কুকের কাছে চলে এলো। জাঙ্কুক সেটাকে হাতে নিল। খুব সুন্দর দেখতে। বাচ্চারা কেউ কেউ নিচে থাকা ছানাটা ধরার চেষ্টা করছে, আবার কেউ কেউ জাঙ্কুকের হাতেটা নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আরও একটা ছানা উঠে এসেছে। ব্যাপারটা বোঝার জন্য জাঙ্কুক পাহাড়ের কিনারায় এলো। নিচের দিকে তাকাতেই দেখলো রাস্তায় একটা ভ্যান গাড়ি দাঁড়ানো। গাড়ির উপরে যে খাঁচাটা আছে সেখান থেকে লাফিয়ে খরগোশের ছানা নামছে। পাহাড়ে আরো দু একটা উঠে আসছে। জাঙ্কুক বাচ্চাদের দুষ্টুমি করতে নিষেধ করে খরগোশের ছানাটা হাতে নিয়ে নিচে এলো। ভ্যান গাড়িওয়ালা লোকটি খাঁচায় করে ছানাগুলো খামারের দিকে নিয়ে যাচ্ছিল। উঁচু নিচু রাস্তা হয়, ঝাঁকার বাঁধন খুলে যায়, খরগোশের ছানা লাফিয়ে নামা শুরু করে। অনেকগুলো নেমে গেছে। এটা হয় এখন না পারছে খাঁচার বাঁধন সামলাতে, আর না পারছে ছানাগুলোকে ধরতে। ঘটনা শুনে জাঙ্কুক লোকটিকে সাহায্য করতে এগিয়ে গেল। প্রথমে খাঁচাটা ভালোভাবে বেঁধে নিচের ছানাগুলো লোকটির সাথে উঠালো খাঁচায়। তারপর দৌড়ে পাহাড় উঠে এলো। এখানে 5-6টা উঠে গেছে। বাচ্চাদের সাহায্যে দৌড়ে ধরছে ছানাগুলোকে। তো পাহাড়ে এসে দেখলো জাঙ্কুক খরগোশের পেছনে দৌড়াচ্ছে। বাচ্চাদের সাথে তাকেও বাচ্চা মনে হচ্ছে। খুবই ভালো লাগছে দৃশ্যটা। জাঙ্কুক একে একে সবগুলো ধরে লোকটির হাতে তুলে দিল। শেষটা হাতে নিয়ে তোর সামনে হঠাৎ করে ভয় দেখানোর ভঙ্গিতে ধরলো। তে পিছিয়ে গেছে ঠিকই, কিন্তু ভয় পায়নি। জাঙ্কুক বলল, তে ছানাগুলো সুন্দর না? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, যাটা তাকে ফিরিয়ে দিয়ে আসুন। জাঙ্কুক হাসতে হাসতে নিচে নেমে এলো। তে বাচ্চাদের পড়ানোর জন্য বসালো। একটু পর জাঙ্কুক আবার উপরে এলো, কিন্তু হাতে 2টা খরগোশের ছানা। বাচ্চারা উঠে আসতে চাইলে তে ধমক দিয়ে আবার বসালো। জাঙ্কুকই তাদের কাছে এগিয়ে গেল। বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, আগে পড়া শেষ করো, তারপর আমরা খরগোশের ছানা দিয়ে খেলবো। বাচ্চারা রাজি হয়ে গেল। তে বলল, আপনি এগুলো ফেরত দেননি? হ্যাঁ দিয়েছি তো, বেশি বেশি আবার 500 টাকায় 2টা কিনে এনেছি। 500 টাকা? এটা পাইকারি দামে। অন্য কেউ হলে হয়তো দিত না। আমি হেল্প করে আমাকেও হেল্প করেছে। জাঙ্কুক এক পাশে চলে এসে ছানা দুটোকে নিয়ে খেলছে আর নরম ঘাস ছিঁড়ে খাওয়াচ্ছে। বাচ্চারা পড়ছে ঠিকই, কিন্তু মন তাদের সে খরগোশ ছানার দিকে। তেরও একই অবস্থা। বাচ্চাদের পড়াচ্ছে আর একটু পর পর খরগোশ ছানার দিকে তাকাচ্ছে। পড়া শেষ হলে বাচ্চারা জাঙ্কুকের সাথে খেলতে চলে এলো। তে শাশুড়ি শরীফ বলল তাদের বাসায় যেতে, না হলে মায়েরা চিন্তা করবে। বাচ্চাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা বই খাতা এক পাশে রেখে খরগোশ নিয়ে খেলা করছে। জাঙ্কুককে কেউ ডাকলো, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তে নেমে গেল পাহাড় থেকে। চা বাগানে যেতে হবে তাকে। প্রায় 20 মিনিটের মতো তারা খেলা করেছে। বাচ্চাদের নামিয়ে জাঙ্কুক ছানা দুটি নিয়ে বাসায় ফিরল। জাঙ্কুক মামুনির কাছে ছানা দুটি দিল, আর এদিকে তে চা বাগানের জন্য বেরিয়ে গেছে। খরগোশ ছানা দুটোকে মামুনির সযত্নে ঘরের এক কোণে খাঁচার মতো বেড়া দিয়ে রাখলেন। জাঙ্কুক চা বাগানে চলে এলো। তের কাছে এসে পাতা তুলে ঝুড়িতে রাখছে। তের বিরক্তি লাগছে, আর এদিকে মেয়েগুলো জাঙ্কুককে দেখে মিটি মিটি হাসছে। কম বেশি সবাই জানে গতকাল জাঙ্কুক আর তের বিয়ে হয়েছে। তে বিরক্তির দৃষ্টিতে তাকালে জাঙ্কুক বলল, এভাবে তাকাও কেন? ভয় পাই তো আমি তুলে দিলে তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। জাঙ্কুকের কথা শুনে একজোট মেয়েগুলো হেসে উঠল। তাদের মধ্যে একজন বলল, তে পরশু আইস, গান উৎসব আছে বটবৃক্ষের তলায়, ভাইয়া আইসেন। বাহ, শুরুতে একটা দাওয়াত পেয়ে গেল। তে কিছু বলল না, কিন্তু জাঙ্কুক আনন্দিত। সে বন্ধুদের সাথে বিজয় উৎসবে একবার উপস্থিত হয়েছিল, তাছাড়া আর কোনো উপজাতিদের প্রোগ্রামে যায়নি। জাঙ্কুক চা পাতা তুলে দেয়, তেল ছুরি তাড়াতাড়ি ভরে গেছে। তেকে সাথে নিয়ে সন্ধ্যায় জাঙ্কুক বাড়ি ফিরেছে। সাথে কিছু নরম ঘাস তুলে এনেছে। তে মায়ের রুমের কোনায় খরগোশ ছানাদের দেখলো। পোশাক পাল্টে মাকে রান্নার কাজে সাহায্য করলো। রান্না শেষে হাত মুখ ধুয়ে খরগোশ ছানাদের ঘাস খাওয়ালো। জাঙ্কুকের জন্য খাবার নিয়ে রুমে যেতেই দেখলো জাঙ্কুক জানালার পাশে দাঁড়িয়ে লাউড স্পিকারে রেখে ফোনে কথা বলছে। বাবা, তোমার কক্সবাজারের প্ল্যান ক্যান্সেল করে দাও। কেন রে, ওটা আবার তোর কি ক্ষতি করলো?
আমার কোনো ক্ষতি করেনি, ওটা তুমি ট্রান্সফার করে সিলেট নিয়ে আসো। এখানে সেটা আরো বেশি ভালো হবে, পরিবেশটা অন্যরকম, আরো বেশি আকৃষ্ট করবে মানুষদের। সেখানে কি তোর বাপ জমি ঠিক করে রেখে এসেছে? আমার বাপ সম্মতি দিলে আমি ঠিক করে ফেলবো। খুঁজি খুঁজি ইউনিক প্লেস বের করবো। আগে বলো কক্সবাজার প্ল্যান ক্যান্সেল করবে? না, ওটাই ফিক্সড। আমি কিন্তু সেখানে ওকেও দিব না, শতভাগ সিলেট সাপোর্টার। তাহলে আর কি, তোকে বাদ দিয়ে জিমিনকে দিয়ে দিব ওটা। তারপর আবার আমার জন্য আরেকটা করবা, আর আমি সিলেটেই বেছে নিব। ভেবে দেখো, সেখানে করলে আমি নিব না। আর জিমিনকে যদি আমি সিলেটের কথা বলি, ওকে একবার ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু কক্সবাজার তোমাকেই থাকতে হবে। এর চেয়ে কি ভালো নয়? টাকা বাঁচিয়ে একটাতেই দুই ভাই বোনকে ফিক্সড করে দাও। কিভাবে? থাকার জন্য ফ্লোরটা ফ্ল্যাট সিস্টেম হবে, বাকিটা তোমার কাজের। তাড়াতাড়ি রাজি হয়ে যাও, জিমিনকে জানালে কিন্তু এখনই সিলেটে আসতে যাবে। তোরা ভাই বোন সবসময় আমার কাজে প্যাচ লাগিয়ে রাখোস। প্যাচের কি হলো? ওটা তো তুমি ক্রয় করনি, দেখে রেখেছো শুধু। তো ছেড়ে দিলে ক্ষতি কি? ওটা ছেড়ে যদি সিলেটে ঠিক না হয়, সিলেটে ঠিক হলে ওটা ছাড়বে। ওকে আগে দেখ, ওরা কিন্তু তাড়াতাড়ি করতে চাইছে। আচ্ছা, বাসায় ফিরবি কবে? খুব শীঘ্রই ফিরবো, সিলেটের প্ল্যানটা কমপ্লিট করে নি। বাহ, একজন কুমিল্লা ছেড়ে আসতে চাইছে না, আরেকজন সিলেট। জিমিন এখনো ফিরে নেই? না, বেড়ানো শেষ হয়নি, আরও থাকবে। এক কাজ কর, শ্বশুর বাড়ি খুঁজে ফেল, আমরা এসে বিয়ে দিয়ে দিই। একজনকে কুমিল্লা, আরেকজনকে সিলেট, তারপর সারা জীবন সেখানেই থাক। জাঙ্কুক মাথা চটকে বলল, দাওয়াত দিলে তো ভালোই হয়। ছেলের উত্তর শুনে আরাম চৌধুরী হু হু করে হেসে উঠলেন। তারপর কল কেটে দিলেন। তে একে একে খাবারের বাটি এনে রেখেছে আর জাঙ্কুকের কথা শুনছিল। যদিও কিছু বুঝতে পারেনি তাদের প্ল্যানের কথা, কিন্তু বাবা ছেলের সম্পর্কটা কেমন বন্ধুত্বের সেটা বুঝে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য বিছানা ঠিক করতে লাগলো তে। জাঙ্কুক চেয়ারে বসে অনলাইনে সিলেটের ম্যাপ দেখছে। দেখে দেখলো আলমারি থেকে মশারি বের করতে। মনে হলো কাল রাতের কথা। মাথা যতটুকু কাঁথার বাইরে ছিল, মশা কামড়ে খেয়েছে জাঙ্কুককে। মশারি ছিল অথচ তাকে দেয়নি কাল। তে নিচে মাদুর পেতে একটা বালিশ আর একটা কাঁথা রাখলো। জাঙ্কুক কিছু বলল না। তে মশারিও টানিয়ে দিল। একটু পরতে খাটে এসে শুয়ে পড়লো। জাঙ্কুক বাইরে এসে ফ্রেশ হয়ে আবার রুমে এলো। কোনো অতিরিক্ত শব্দ ছাড়াই খাটে উঠে কাঁথাটা টেনে সরালো। এক কাঁথায় দুজনকে ঢেকে জাঙ্কুক তে বালিশে শুয়ে পড়লো। কে দ্রুত ওঠার চেষ্টা করতেই জাঙ্কুক দু হাতে তাকে চাপড়ে ধরে পা দুটো নিজের পা দিয়ে আঁকড়ে ধরে শুয়ে আসে। তে তাকে ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুক ধমক দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকো। কি ভেবেছো তুমি? কাল নিজে শুয়ে শুয়ে বলে প্রতিদিনই নিজে শুবো? আজ হাতের পাশাপাশি তোমার পাও আটকানো, একজন নড়াচড়া করার চেষ্টা করবে না। তে চোখের পানি ফেলতে ফেলতে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। জাঙ্কুক আবার বলল, এখন কিন্তু মায় লাগাবো, চোখের পানি দেখালেও কোনো লাভ হবে না আজ। তে জাঙ্কুকের গায়ে টি শার্টের উপর দিয়ে খামচিও লাগাচ্ছে। তের মুখে কান্নার পাশাপাশি ভয়ের সাপও স্পষ্ট। জাঙ্কুক মুচকি হেসে ঠোঁটে আর চোখের পাতায় আলতো চুমু দিল তের। তুমি আমার শক্তির কাছে পারবে না, শুধু শুধু নিজের শক্তি খরচ করছো কেন তে? আর হ্যাঁ, আমি তোমার সাথে কিছুই করবো না, চুপচাপ ঘুমাও। জাঙ্কুকদের মাথাটা বুকে টেনে হাত পা আটকে রেখে চোখ বুজে রইল। তে তারপরও চেষ্টা করে ব্যর্থ হয়ে একসময় শান্ত হয়ে গেল। জাঙ্কুক যখন বুঝতে পারলো তে ঘুমিয়ে পড়েছে, তখন খুব বড় একটা নিঃশ্বাস ছেড়ে তের মাথায় চুমু দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। আজকের সকালটা শুরু হলো জাঙ্কুকের বুকে। চোখ খোলার আগেই কানে বেজে উঠল টিপ টিপ শব্দ। এজন্য এক মাতোয়ারা গানের সুর তুলছে। ডাকে এসে লাগলো মিষ্টি গন্ধ, যার গান সারাদিন নিলেও তৃপ্তি মিটবে না। কিসের গন্ধ হতে পারে এটা? চোখ খুলে তাকালোতে চোখের সামনে লাল কাপড় দেখতে পেল। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলো এটা জাঙ্কুকের টি শার্ট, আর সে জাঙ্কুকের বুকেই পড়ে আছে। টিপ টিপ শব্দটা জাঙ্কুকের হৃদস্পন্দনের যেটা তরঙ্গ সঞ্চার করছে। মিষ্টি গ্রানটা জাঙ্কুকের শরীরে লেগে থাকা গ্রান, যেটা অতৃপ্তি আনতে বাধ্য। মানুষের শরীরের গন্ধ এমন হয় কিভাবে? এটা তো অসহ্যকর হওয়ার কথা। একটু নড়াচড়া করার চেষ্টা করতেই বুঝতে পারলো জাঙ্কুক তাকে বাহুডোরে বেঁধে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আজ সেই প্রথম রাত, যেখানে অজানা এক মানুষের বুকে কাটাতে হয়েছে তাকে। ভাগ্যে কি এটাই লেখা ছিল? না, সবটা ভাগ্য বলে মেনে নেওয়া যাবে না। সবকিছু মেনে নিতে হলে বারবার ধোঁকা খেতে হবে। তে জাঙ্কুকের বুক থেকে মাথা সরিয়ে নিজেকে ছাড়ানোর জন্য জাঙ্কুককে জোরে ধাক্কাতে লাগলো। জাঙ্কুক কপাল ভ্রুকুচকে ঘুম ঘুম চোখে তাকালো। তে তার মুখে তাকিয়ে আবার থেমে গেল। কেউ কপাল ভ্রুকুচকে তাকালে এত সুন্দর লাগে সেটা তার জানা ছিল না।
কেউ ঘুম ঘুম চোখে তাকালে দেখতে এতটা মায়াবী দেখায় সেটা আজ প্রথম দেখলো। জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, নড়াচড়া করছে কেন, কি হয়েছে? এই কণ্ঠ যেন মধুর হয়ে তের কানে পৌঁছালো। জাঙ্কুক থেকে চোখ সরিয়ে পড়ল। উঠবো আমি। জাঙ্কুক আরো কাছে এসে বলল, কোথায় উঠবে? ঘুম থেকে উঠবো আমি। এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছো? নিজেকে বোকা পরিচয় দিয়ে এখন নিজের উপরই খুব রাগ হচ্ছে। কি হয়েছে তার? কি বলতে কি বলছে সে? এবার খুব ভেবে জবাব দিল, সকাল হয়ে গেছে, শোয়া থেকে উঠবো আমি, ছাড়ুন। সারাক্ষণ শুধু ছাড়ুন আর ছাড়ুন। কখনো বলেছো একটু কাছে আসুন? তে আর কিছু না বলে ছোটার জন্য জোরাজুরি শুরু করলো। জাঙ্কুক মুচকি হেসে তে ঠোঁটে চুমু দিয়ে বলল, গুড মর্নিং মিসেস তে চৌধুরী। মুচকি হাসি মুখে নিয়ে জাঙ্কুক তের আগেই বিছানা থেকে নেমে গেল। সূর্যোদয় হয়নি এখনো। একটু পর জাঙ্কুক বলল, প্রভাতের চাদর পরবে? তে একটু অবাক হয়ে তাকালো। কিছু বুঝতে না পেরে প্রশ্নের উত্তর দিল না। সে বিছানা গুছাতে লাগলো। জাঙ্কুক উত্তর না পেয়ে বলল, কেমন মানুষ তুমি, না বুঝলেও তো প্রশ্ন করবা। প্রভাতের চাদর বলতে সকালের মিষ্টি বাতাস গায়ে মাখবে কিনা সেটা জিজ্ঞেস করেছি। চলো প্রভাতের চাদর পরে নির্জন পথে হাঁটবো দুজন। হাত ছাড়ুন, কোথাও যাব না আমি। তে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক হতাশ হয়ে বসে রইল। জাঙ্কুকের কথাগুলো গভীরভাবে আকৃষ্ট করে থেকে, কিন্তু কোথাও এক বাধার কারণে সে গভীরতা থেকে বেরিয়ে আসে। সেটাও জাঙ্কুক বুঝতে পারে, কিন্তু তার কারণটা সে বুঝতে পারে না। এমন কেন করে সে? জাঙ্কুক একাই বেরিয়ে গেল। একটু পর বাড়ি ফিরল সাথে বাঁশ নিয়ে। বাবুরির কাছ থেকে দা আর রশি নিয়ে কাজে লেগে গেল। উঠোনের এক কোণে বসে প্রায় 2 ঘন্টায় বাঁশ আর রশি ব্যবহার করে মাঝারি আকৃতির একটা খাঁচা বানিয়ে ফেললো। তে কাজের ফাঁকে ফাঁকে বারবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল সে কি করছে। খাঁচাটা দেখে বুঝতে পারলো খরগোশ ছাড়ার জন্য এই ব্যবস্থা। তবে খাঁচাটা খুব সুন্দর হয়েছে। এতে 5-6টা খরগোশ ছাড়াও রাখা যাবে। শহুরে মানুষ এতটা সুশৃঙ্খল কর্মঠ হবে সেটা তের কল্পনার বাইরে ছিল। সুবিন এগিয়ে এসে খাঁচা দেখে প্রশংসা করলেন আর খাঁচার তলায় একটা প্লাস্টিকের মোটা কাগজ আর পাটের চট বিছিয়ে দিলেন। ছানা দুটি থাকতে আরাম পাবে। সকালে নাস্তা করার পর তে চা বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। জাঙ্কুক ঘরে এসে দেখলো তে আয়নার সামনে দাঁড়িয়ে খোপা করছে। জাঙ্কুক এগিয়ে এসে তার 2 হাতে আচমকা তের কোমর জড়িয়ে ধরল। নিঃশব্দে ঘটনা সংঘটিত হওয়ায় তে কেঁপে উঠল। তে কিছু বলতে যাওয়ার আগেই জাঙ্কুক খোপার নিচে উন্মুক্ত ঘাড়ে চুমু এঁকে দিল। জাঙ্কুকের স্পর্শে তে শিউরে উঠে খোপা ছেড়ে চোখ বন্ধ করে ফেলল। সে যেন নিশ্চিত হয়ে পড়েছে। জাঙ্কুক কানের কাছে মুখ এনে বলল, আজ ফিরতে দেরি হবে আমার, পারলে খরগোশ ছাড়াদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। জাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তেও মনে মনে বলে দিয়েছে আল্লাহ হাফেজ। মানুষটা এমন কেন? দূরে সরিয়ে দিতে চাইলে জোর করে আরো কাছে চলে আসে। হঠাৎ করে এসে মনে ভিন্ন অনুভূতির সৃষ্টি করে আবার হঠাৎ করেই চলে যায়। চলো দেখে আসি আমাদের ইয়নমিন কি করছে। সকালে নাস্তা করার পর তারা তাদের জঙ্গলি বেশে শুটিং করতে লেগেছে। সরাসরি শুটিং দেখতে ভালো লাগছে জিমিনের। অন্যরকম জগতের মতো লাগছে সবকিছু। শুটিং দেখে মনে হচ্ছে এসব জঙ্গলিদের বাস্তবিক জীবন। পোশাকটাও দারুণ। দুপুর পর্যন্ত তাদের শুটিং চললো। সকালে বানানো বর্ষি নিয়ে তারা ঝর্ণার ধারে চলে এলো। প্রথমে সবাই গোসল করে নিল। কাপড় চোপড় রোদে শুকাতে দিয়ে মেয়েরা আড্ডা দিচ্ছে গাছের নিচে বসে। আর ছেলেগুলো বসি হাতে নিয়ে পৃথক পৃথক জায়গায় পাথরের উপর বসে পড়লো মাছ ধরতে। জিমিন মেয়েগুলোর কাছে বসে আছে, কিন্তু মন তার ছেলেদের মাছ ধরার দিকে। চয়ু গঙ্গিওকে উদ্দেশ্য করে বলল, গঙ্গিও, তোর বসিতে মাছ না উঠলে লিসা কিন্তু মাছ খেতে পারবে না বলে দিলাম। এদিক থেকে লিসা জবাব দিল, তাহলে তোর বসির মাছ কে খাবে? তোর বউ তো আসেনি। আমার বসির মাছ লিসা বাদে সবাই খেতে পারবে। গঙ্গিও মাছ না পেলে তোর খাওয়া বন্ধ। গঙ্গিও জবাব দিল, বেটা চাপানা ছেড়ে আগে মাছ ধরে দেখা। জিমিন তাদের কথোপকথন শুনে আনন্দ পাচ্ছে। লিসাকে জিজ্ঞেস করলো, আপু কবি ভাইয়ের বউ আছে? হ্যাঁ, কবি ভাই পিচ্ছি কালেই বিয়ে সেরেছে। বউ কি এখনো পিচ্ছি? বউ ডাক্তারি পড়ছে। ওয়াও, দারুণ তো। হাজবেন্ড কবি আর ওয়াইফ ডাক্তার। জিমিন সহ সব মেয়েরা হেসে উঠলো। রোজ জিমিনকে বলল, তুমি কোন গ্রুপ থেকে এইচএসসি দিয়েছো? সায়েন্স গ্রুপ থেকে।
লক্ষ্য কি ডাক্তার নাকি? বাবা মায়ের ইচ্ছে সেটাই। আর তোমার ইচ্ছে? আমার ইচ্ছে বাবা মাকে ঘিরেই। ভালোই, পূরণ হোক বাবা মায়ের ইচ্ছে। তারা নিজেরা আবার গল্প করতে লাগলো। ওদিকে গঙ্গের কণ্ঠ শোনা গেল। চুপচাপ থাকা না হয় সুগার স্বভাব, কিন্তু ডমক, ওর কি হলো? ও এখন চুপচাপ কেন? কিরে, তোর বাক শক্তি হারিয়ে গেছে নাকি শ্রবণ শক্তি হারিয়ে গেছে? চৌ বলে উঠলো, বিরক্ত করিস না তো, বেচারা সানার সাথে ঝগড়া লেগেছে হয়তো। ছ্যাঁকা খেলে কবিতা লেখা শিখে নিস চৌর কাছে। ওই বেটা, আমি কি ছ্যাঁকা খেয়ে কবিতা লিখছি রে? তোর কবিতা লেখার অংশ খুঁজতে গেলে আমাকে বিজ্ঞানী হতে হবে। আমি অজ্ঞান টজ্ঞান হতে পারবো না বাপু। চলো। আর গঙ্গের কথা শুনে জিমির এখান থেকে হিহি করে হেসে উঠলো। হঠাৎ করে ডবল চিৎকার করে উঠলো। অনেকে ভয় পেয়ে গেছে তার চিৎকারে। চোর হাত থেকে তো বসেই পড়ে গেছে। ওই পাইছি রে, মাছ পাইছি, দেখ কত বড় মাছ পাইছি। গঙ্গিও বলল, অ্যানাকোন্ডা কোথাকার, আমি তো ভাবছি তোর পায়ের নিচে পাথর ফেটে বিস্ফোরণ ঘটেছে। দেখ, শতানটার জন্য আমার বসেই পড়ে গেছে। ডমক আনন্দে লাফিয়ে বলল, তোরা তো এসবই ভাববি, একটা মাছ ধরতে পারছিস কেউ? আমি এই জন্য এতক্ষণ চুপ ছিলাম। সে কখন থেকে চেষ্টা করছি এটা ধরার জন্য, তোদেরকে চুপ থাকতে বলতে পারিনি এটা চলে যাবে বলে। জেনে চেঁচিয়ে বলল, কি ডমক, এটা কি সানার জন্য পাঠাবি? সানার কাছে যেতে যেতে তো কাটা সহ পচে যাবে। দূর, তোর সানার ডিম কচি করি, নিজের পেট আগে বাঁচাই, পরে সানার খবর। সবাই হেসে উঠলো। রোজ বলল, সানা জানলো ঢাকা থেকে তোকে জোতা পেটা করবে। দূর হ, কথা বলিস না, দেখ আরো কত মাছ ধরি। বলদ গুলাই তো এখনো মাছের চেহারাও দেখে নাই, মাছও মানুষ চিনে, বুঝছিস? ডমক আবার বসে পড়লো মাছ ধরতে। জিমির আর বসে না থেকে তার প্যান্ট ফোল্ড করে পানির উপর থাকা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সুগার কাছে চলে গেল। সুগার যে পাথরে বসে আছে তার সাথে লাগানো পাথরে জিমিন বসলো সুগার কাছাকাছি। সুগার তার দিকে তাকিয়ে আবার নিজের কাছে মনোযোগ দিল। গরম লাগে না? রোদে বসে আছেন, বাতাস তোমার গায়ে লাগছে না? হ্যাঁ লাগছে, তবে রোদের তাপও আছে মোটামুটি। আমি তো ভেবেছিলাম আপনি অনেক মাছ ধরতে পারেন, কিন্তু ডমক ভাইয়া তো সবার চেয়ে গিয়ে। সুগা আর কিছু না বলে তার মাছ রাখার পাত্রটা এপাশ থেকে জিমিনের কাছে দিল। জিমিন পাত্রে তাকিয়ে হাঁ করে আছে, একবার পাত্রের মধ্যে তাকাচ্ছে আবার সুগার দিকে। এত মাছ ধরে ফেলেছে অথচ একবার টু শব্দ করেনি। আর ওদিকে ডমু একটা মাছ ধরে লাফাচ্ছে। জিমি চিৎকার করে কিছু বলতে যাবে, তখন সুগা তাকে থামিয়ে দিল। একদম চুপ। জিমিন ফিস ফিস করে বলল, আপনি কি ভূত? এটুকু সময় এত মাছ ধরে ফেলেছেন, আর ওরা তো কেউ ধরতে পারেনি। সুগা তাকে ভয় দেখানোর জন্য চোখ বড় করে ভাব শব্দ করলো। জিমিন একটু হলেও ভয় পেয়ে পেছনে হেলে পাথর থেকে পড়ে যাচ্ছিল। সুগা হাসতে হাসতে তার হাত ধরে আবার সোজা করে বসালো। জিমিনও সুগার হাসি দেখে হাসছে আর মুগ্ধ হয়ে তার হাসি দেখছে। সুগা বলল, এটা টেকনিক, আপনার হাসি না অনেক সুন্দর। শুধু বক বক করলে কিন্তু মাছ আসবে না। ওরা তখন বক বক করার মাছ পায়নি, এখন আমিও পাচ্ছি না। ও সরি, আমি চুপ। জিমিন পাত্রে রাখা মাছ নিয়ে কিছুক্ষণ খেলা করে উঠে গেল। পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চয়ুর কাছে গেল। তার পাত্র খালি। জিমিন কতগুলি নুড়ি তুলে দিল পাত্রে। চয়ু তাকাতেই জিমিন খিলখিল করে হেসে বলল, ভাইয়া, কবিতা না শোনালে মাছ আসবে না। ঠিক বলেছো, দাঁড়াও কবিতা বানাই। আপনি বানাতে থাকুন, আমি যাই। জিমিন হাসতে হাসতে গঙ্গের দিকে এগিয়ে গেল। মাছ না দেখতে পেয়ে তার পাত্রে নুড়ি তুলে দিয়ে হাসতে লাগলো। গঙ্গের মেজাজ খারাপ করে পাত্র উল্টে নুড়ি ফেলে দিল। জিমিন বলল, মাছ না ধরতে পারলে পাথর দিয়ে পাত্র ভরে নিন ভাইয়া, মজা নাও তাই না মাছ পায় না বলে। এই কাজ করুন, লিসাপুকে ডেকে নিন সাথে, মাছ হুট করে চলে আসবে। আইডিয়াটা মন্দ না, মাছ না পেলেও বকা খাওয়া থেকে বেঁচে যাবো। গঙ্গেও লিসাকে ডাকতে লাগলো আর জিমিন হাসতে হাসতে ডমকের কাছে গেল। ডমক খুব মনোযোগ দিয়ে মাছ ধরছে আর তার পাত্রে একটা মাছ লাফাচ্ছে। জিমিনকে দেখে ফিস ফিস করে বলল, কথা বলো না, মাছ চলে যাবে। আচ্ছা, দেখেছো আমি চ্যাম্পিয়ন মাছ ধরায়। আপনাকে সেকেন্ড পুরস্কার দেওয়া উচিত।
সেকেন্ড কেন, চ্যাম্পিয়নকে তো ফার্স্ট দিতে হয় বোকা মেয়ে। সুগার পাত্রটা একবার দেখে আসুন। কেন, নিজে গিয়ে দেখুন না। বড়শিটা ধরো একটু। জিমিনের হাতে বড়শি ধরিয়ে দিয়ে ডবুক সুগার কাছে চলে গেল। পাখের মাছ দেখে জোর গলায় বলতে লাগলো সুগার মাছের কথা, আর সুগাকে ভণ্ড বলে বকতে লাগলো। সবাই অবাক হয়ে সুগার মাছ দেখতে চলে এলো। হাতে হাড়ি ভেঙে দেওয়া সুগার তার দিকে রেগে তাকাতে দেখে জিমিন হঠাৎ চিৎকার করে বলল, ডমুক ভাইয়া, বড় মাছ আপনার বড়শি নিয়ে পালাচ্ছে। ডমুক পানি দিয়ে দৌড়ে চলে গেল। জিমিন তাকে বোকা বানাতে পেরে হাসতে হাসতে আবার সুগার কাছে চলে এলো। সবাই আবার মাছ ধরতে নিজের জায়গায় ফিরে গেল। জিমিন সুগার পাশে বসে বলল, সরি। মাছ ধরবে? জিমিন উৎফুল্ল হয়ে মাথা নাড়ালো। সুগা জায়গা মতো বসে পেতে জিমিনের হাতে ধরালো। 2-3টা মাছ ধরেছে জিমিন, এতেই অনেক খুশি হয়েছে সে। সুগা তার আনন্দ দেখে মৃদু হেসেছে। জিমিন সুগার হাতে বসে ধরিয়ে সুগার কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ সুগা। লাইফে ডিফারেন্ট কিছু অনুভব করলাম তোমার জন্য। পাহাড়ের গোড়ায় মাছ, উফ, ভাবতে অবাক লাগছে। জিমিন সোজা হও প্লিজ, একটু থাকি, কথা বলবো না কোনো। সুগা আর কিছু বলল না। কম বেশি মাছ ধরে সবাই তাঁবুতে ফিরে এলো। চোর পাত্র খালি আছে, হয়তো মাছ তার কবিতা পছন্দ করেনি। লাঞ্চ সেরে আবার তাদের শুটিং চললো। বিকেলে মাছ রান্নার আয়োজন করলো তারা। সবাই গল্প গুজব করছে, আবার গান গাইছে কেউ। সুগাও জিমিনের সাথে হাসি খুশি ব্যবহার করছে। আনন্দের মাঝে রান্নাটা শেষ করলো তারা। খাওয়া দাওয়ার পর আড্ডা দেওয়ার সময় সুগা তাদের মাছ থেকে বেরিয়ে সন্ধ্যার অন্ধকারে তার কাজ সারতে তাঁবু থেকে অনেকটা দূরে চলে গেল। একটু পর জিমিনও বেরিয়ে গেল। কাছে গিয়ে শুনতে পেল সুগা ফোনে কথা বলছে। সুইটহার্ট, আর কটা দিন অপেক্ষা করো, আমি অতি শীঘ্র টাকা ফিরবো। এক টেনশন করো না, আমি ঠিক আছি। কাজটা শেষ হলে তোমার কাছে ফিরবো। যান, খাওয়া দাওয়া ঠিক মতো করবে কিন্তু। চেহারা যদি বাজে হাল দেখি, আমি কিন্তু তোমার খবর নিয়ে ছাড়বো, দেখো। ওকে, গুড নাইট, লাভ ইউ। সুগা পেছনে ফিরেই জিমিনকে দেখতে পেল। চাঁদের আলোয় জিমিনের চোখে পানি চিকচিক করছে। তুমি এখানে এসেছো কেন? কার সাথে কথা বলছিলে সুগা? তা তুমি জেনে কি করবে? যাও তাদের কাছে আড্ডা দাও। আমি তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো না? তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসবে না কখনো, তাহলে এভাবে কার সাথে কথা বলছিলে? কেউ কি আছে তোমার জীবনে? হ্যাঁ আছে, আমার বউ আছে, আর এই জন্যই বলেছি কাউকে ভালোবাসতে পারবো না। এবার দয়া করে বুঝতে চেষ্টা করো আর আমার পিছু ছাড়ো। জিমিনের ভেতরটা ফেটে যাচ্ছে। সে কি শুনলো এসব? সুগার জীবনেও কেউ আছে। সুগা তাঁবুতে চলে গেল, আর জিমিন এখানে গাছের শিকড়ে বসে পড়লো। কান্না করছে খুব। প্রথমবার এভাবে কাউকে চেয়েও এখন নিজের দোষে ধোঁকা খেয়েছে সে। সবসময় ভিন্ন কিছুতে সে আকর্ষিত হয়। সুগার ভিন্ন মন মানসিকতা বিধায় তার প্রতি জিমিন আকর্ষিত হয়েছে। যদিও প্রথম পদক্ষেপ নিয়েছিল তাকে পটানো যায় কিনা সেটা পরীক্ষা করতে, কিন্তু এখন সে পটাতে নয়, মন থেকে চায় সুগাকে। সুগার ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে, কিন্তু হঠাৎ করে এটা কি শুনলো সে?